হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি অরিজিৎ স্যার। দেখো, আজকে আমি তোমাদের জীব অণুসমূহ চ্যাপ্টার থেকে প্রোটিনের অংশটা আজকে আমরা শুরু করছি। দেখো, প্রোটিন অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এরা হচ্ছে প্রধানত আলফা অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, দেখো এটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার। একটা জিনিস মনে রাখতে হবে, রাসায়নিকভাবে প্রোটিনগুলো উচ্চ আণবিক ভর বিশিষ্ট হয় এবং এদের কনডেনসেশন পলিমার বা পলিঅ্যামাইড যার মনোমার, এগুলো আলফা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি করা হয়, তাই তো? এই আলফা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের বিল্ডিং ব্লক। তাহলে দেখো, এটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আমি তোমাদের করে দেখিয়েছি। দেখো, এখানে একটা সাইড চেন হিসেবে দেখো আর থাকে, এই কার্বনটা হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, এবং এর মধ্যে দেখো জেনারেল ফর্মুলা দেখলে বুঝতে পারবে এই NH2 এবং COOHটা অবশ্যই থাকে। এই আর এর মানটা ভিন্ন ভিন্নভাবে পরিবর্তন হওয়ার জন্য এখানে বিভিন্ন রকম ধরনের আমরা অ্যামাইনো অ্যাসিডগুলোকে পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এদের আলোক সক্রিয়তা সম্বন্ধে যদি আমরা আলোচনা করি। দেখো, এখানে দুটো এনানসিওমারকে দেখো দেখানো রয়েছে, একটা ডি। দেখো, ডান দিক নিচ থেকে দেখলে দেখো, ডান দিকে যদি NH2কে পাই আর বাঁ দিকে যদি NH2কে পাই, তাহলে ডান দিকে পেলে আমরা তাকে ডি অ্যামাইনো অ্যাসিড এবং বাঁ দিকে পেলে তাকে আমরা এল অ্যামাইনো অ্যাসিড আমরা বলে থাকবো। ঠিক আছে, এবার দেখো প্রোটিনের কতগুলো টাইপ হয়। দেখো, প্রধানত প্রোটিন তিন রকম হয়, একটা প্রশম, একটা আম্লিক, একটা ক্ষারীয়। দেখো, খেয়াল করে দেখলে তোমরা একটু আগে যে NH2COOH গ্রুপ থাকে, যদি একটি করে থাকে তাহলে তারা প্রশম হবে। যদি NH2 গ্রুপের পরিমাণটা কম, COOH একটির বেশি থাকে, তাহলে এটা হবে আম্লিক। এবং NH2 গ্রুপের পরিমাণ যদি বেশি থাকে, একটি বা দুটি বেশি থাকে, তাহলে সেটা হবে ক্ষারীয়, এবং COOH যদি কম থাকে তাহলে সেটা ক্ষারীয় হয়। এই হচ্ছে প্রধানত ব্যাপার। এবার আমরা তোমাদের কতগুলো এক্সাম্পল দিচ্ছি। দেখো, ছকের আকার এখানে আমি তোমাদের করে দেখিয়েছি বেশ কিছু এক্সাম্পল। যেখানে যেখানে স্টার মার্কগুলো করা আছে দেখবে, সেগুলো হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, দেখো নাম হচ্ছে গ্লাইসিন। দেখো, আর এর জায়গাটা আমরা এখানে যদি এইচ ধরি তাহলে সেটা গ্লাইসিন, তাকে আমরা গ্লাই অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখি, এবং সেটা হচ্ছে নিউট্রাল। দেখো, একটা COOH একটা NH2 আছে। এরকমভাবে দেখো অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, পরপর দেখতে থাকো। তারপর দেখো আছে হচ্ছে ভ্যালিন। ভ্যালিনের পরে দেখো সিস্টিন। ভ্যালিনটা স্টার মার্ক দেওয়া আছে, মানে বুঝতে পারছো এটা একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তারপরে দেখো আছে লাইসিন। লাইসিনের পরে দেখো হিস্টিডিন, এই দুটো স্টার মার্ক দেওয়া আছে। এবং খেয়াল করে দেখো যে সিস্টিন কিন্তু নিউট্রাল, কিন্তু লাইসিন কিন্তু বেসিক, কারণ দেখো লাইসিনের দুটো NH2 গ্রুপ, একটা COOH গ্রুপ। আবার দেখো হিস্টিডিনও বেসিক। এইভাবে দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে লিউসিন ইত্যাদি আমরা অ্যামাইনো অ্যাসিডগুলো পেয়ে থাকি। আরও অনেক আছে, আমি তোমাদের কয়েকটা মাত্র এক্সাম্পল দিয়ে দেখালাম, এবং তার সাথে সাথে কয়েকটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নামও উল্লেখ করে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখো সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন গঠন। দেখো, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবে জুইট কথাটা অর্থ জার্মান শব্দ, মানে হচ্ছে দুই, দুটি আয়ন তৈরি করে। দেখো, ক্যাটায়ন এবং অ্যানায়নের মিশিয়ে। দেখো, খেয়াল করে দেখলে একটু ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে দেখো, এই যে COOH থেকে একটা HBDকে দেখো NH3 প্লাস করেছে, এটা কিন্তু নিউট্রাল। দেখো, একটা প্লাস মাইনাস দুটোই রয়েছে। আবার এখান থেকে দেখো, যদি COOHটা শুধু থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যায়, তাহলে দেখো এটা ক্ষারীয় তৈরি হচ্ছে, কারণ এখানে NH2তে তোমার এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, প্লাস এটা COO মাইনাস। এবং এখানে দেখো NH3টা প্লাস হচ্ছে, এবং এখানে দেখো COOHটা রয়ে গেছে, তাহলে এটা কিন্তু আম্লিক। ঠিক আছে, তাহলে এই যে তিনটে মোট স্ট্রাকচার তৈরি করতে পারে, এবং তাদের মধ্যে দেখো একটা করে ক্যাটায়ন এবং অ্যানায়নের অবস্থান রয়েছে, তাই জন্য এটাকে জুইটার আয়ন কথাটা বলা হয়ে থাকে। আচ্ছা, এই জুইটার আয়নের একটা বিশেষ জায়গা রয়েছে তোমাদের বলি, যাকে আমরা বলি সমতড়িৎ বিন্দু। এই সমতড়িৎ বিন্দু ব্যাপারটা কি, যে পিএইচের মানের জন্য নির্দিষ্ট উষ্ণতার এই যে জুইটার আয়নগুলো ক্যাটায়ন আয়নের ক্যাথোড ও অ্যানোডের দিকে, অর্থাৎ যে ক্যাটাফোরেসিস এবং অ্যানাফোরেসিসটা বন্ধ হয়ে যায় যে পিএইচ মানের জন্য, তাকে আমরা সমতড়িৎ বিন্দু বলে থাকি। দেখো, এই যে পিএইচের মানগুলো দেখো, সেই ক্ষেত্রে গ্লাইসিনের সমতড়িৎ বিন্দু হচ্ছে 6, অ্যাসপার্টিক অ্যাসিডের সমতড়িৎ বিন্দু 3, এবং লাইসিনের ক্ষেত্রে সেই মানটা হচ্ছে 9.5। এরপর আমরা অ্যামাইনো অ্যাসিডের একটা শনাক্তকরণ বিক্রিয়াকে দেখব। দেখো, এটা যে কোনো জেনারেল অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে তার মধ্যে নিন হাইড্রিন দেওয়া রয়েছে। এই নিন হাইড্রিনটা যদি দেখো এখানে লিথিয়াম অ্যাসিটেট জলীয় দ্রবণে pH 9 করে দেওয়া হয়, তাহলে দেখো উৎপন্ন হচ্ছে একটা অ্যালডিহাইড অ্যাসিড। এবং দেখো, এই যে যৌগটা তৈরি হচ্ছে, এটা একটা নীলচে বেগুনি বর্ণের একটা রঙিন দ্রবণ উৎপন্ন হয়, ব্লুইশ ভায়োলেট কালার, নীলচে বেগুনি বর্ণের। এটাই প্রমাণ করে যে এখানে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এটা নিন হাইড্রিন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যেটা চলে আসছি, দেখো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে পেপটাইডস। এটা খুব ভালো করে পড়তে হবে। এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে সক্ষম, এবং
একই বা ভিন্ন অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে দুটো অণু যখন পরস্পর যুক্ত হয় তখন একটার COOH এবং দেখো অন্যটার NH2 গ্রুপের সঙ্গে CONH, এই যে দেখো CONH, দেখো যেটা আমি গোল করে দেখিয়েছি, এটাকে ডাইপেপটাইড লিঙ্কেজ বলে। এই যে CONH যেটা তৈরি করছে এইটাকেই বলা হয় হচ্ছে গিয়ে পেপটাইড বন্ধন। খুব ভালো করে দেখে নাও এই পেপটাইড বন্ধন, এটা একটা জেনারেল এক্সাম্পল দেখিয়েছি। তারপর দেখো তোমাদেরকে গ্লাইসিন এবং অ্যালানিন নিয়ে একটা এক্সাম্পল দিয়েছি। দেখো গ্লাইসিনের COOH এবং অ্যালানিন থেকে দেখো NH2-র Hটা এসছে, তার থেকে জলটা বেরিয়ে গিয়েছে, এই যে জল বেরিয়ে গিয়েছে। তারপর দেখো যে পেপটাইডটা তৈরি হয় এই ডাইপেপটাইডটাকে বলা হয় গ্লাইএলা। কেন গ্লাইএলা নাম দেওয়া হচ্ছে? দেখো গ্লাইসিনের OH এসছে এবং অ্যালানিনের H এসছে, সেই জন্য গ্লাইএলা। যদি উল্টোটা হতো অ্যালানিনের OH এবং গ্লাইসিনের NH2 থেকে হাইড্রোজেন বেরিয়েছে তাহলে কিন্তু অ্যালাগ্লাই নাম হতো। এরকম আরও দু একটা এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি। এইখানে যদি খেয়াল করে দেখো এই যে এটা একটা গ্লাইসিন, একটা অ্যালানিন এবং একটা ভ্যালিনের আমি অণুকে নিয়েছি, তাহলে দেখো এইখান থেকে গ্লাইসিনের OH, অ্যালানিনের H, আবার অ্যালানিনের OH, ভ্যালিনের H বেরিয়ে গিয়ে দেখো দু অণু জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এই দু অণু জল বেরিয়ে যাওয়ার পরে দেখো যে যৌগটা তৈরি হচ্ছে, দেখো এই যে যৌগটা তৈরি হচ্ছে এটা একটা অদ্ভুত ধরনের পেপটাইড। দেখো তাহলে তার নাম হচ্ছে কিন্তু আমাদের লিখতে হবে, দেখো এটা ট্রাইপেপটাইড, তাই তো? এটা ট্রাইপেপটাইড গ্লাইএলাভ্যাল, গ্লাইএলাভ্যাল, তাহলে এর নামটা লিখতে হয় এভাবে। তাহলে দেখো এইখানে যেহেতু দেখো এই যে এই দিকটায় খেয়াল করে দেখো যে আমরা এন প্রান্তীয় অংশটাতে আমরা যেখানে দেখো CONH-কে পাচ্ছি, এই যে এই অংশটাকে আমরা এন প্রান্তীয় আমরা বলে থাকি, এন টার্মিনাল রেসিডিউ। দেখো NH এর এপাশে রয়েছে, আর এদিকে দেখো এই অংশটা থেকে আমরা দেখো কার্বনের এই যে C এর অংশ থেকে বাকি অংশটা বেশি, এই অংশটাকে আমরা বলি C টার্মিনাল বা C প্রান্তীয়। তাহলে অনেক সময় এইটা প্রশ্নে আসে যে C প্রান্তীয় N প্রান্তীয় যে অংশটা দেখাও পেপটাইডের ক্ষেত্রে, তখন কিন্তু এই জায়গাটা বুঝতে হবে এটা N প্রান্তীয়। দেখো এই যে মেন মাঝখানের যেটা তার N থেকে যুক্ত হয়েছে, আর এখানে দেখো যেটা মাঝখানে মেনের তার দেখো C থেকে যুক্ত হয়েছে। এই যে মাঝখানে যে অ্যালানিনের N প্রান্ত এবং C প্রান্তে যে অংশটা যুক্ত হয়েছে সেটাকেই C প্রান্তীয় এবং N প্রান্তীয় করে আমরা নামটা দিয়ে থাকি। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে 2 থেকে 10টা অ্যামাইনো অ্যাসিডে যদি পেপটাইড তৈরি হয় তাকে আমরা অলিগোপেপটাইড বলি, আর 10-এর বেশি হলে সেগুলোকে আমরা পলিপেপটাইড বলে থাকি। ঠিক আছে? ইনসুলিন হচ্ছে একটা এরকম ধরনের এক্সাম্পল, যাতে 51টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এটা মাথায় রাখবে, ইনসুলিনে 51টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে একটা পেপটাইড তৈরি করে। আচ্ছা, এবারে আমরা প্রোটিনের বিভিন্ন শ্রেণীবিভাগগুলো সম্বন্ধে জানবো। দেখো দেখো গঠন অনুযায়ী আমাদের প্রথমে দেখতে হবে, আণবিক গঠন অনুযায়ী প্রোটিন দুরকম হয়, এটা হচ্ছে তন্তুময় এবং বর্তুলাকার। এই তন্তুময় প্রোটিনগুলো সুতোর মতো জলে অদ্রাব্য। ঠিক আছে? এগুলো দেখবে সংযোজক টিস্যু বা কলা থাকে। উদাহরণ হিসেবে দিতে পারি দেখো কেরাটিন, হ্যাঁ, মায়োসিন ইত্যাদি, এগুলো আমরা দিতে পারি। আর বর্তুলাকার যেগুলো সেগুলো দেখবে কুণ্ডলী সৃষ্টি করে একটা তৈরি হয় পলিপেপটাইড শৃঙ্খল। এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, ডাইসালফাইড বন্ধন থাকে এবং দুর্বল ভ্যান ডার ওয়ালসের মিথস্ক্রিয়া তৈরি হয়। হ্যাঁ, এগুলোর মধ্যে উদাহরণ হিসেবে নিতে পারি এনজাইম হিসেবে ট্রিপসিন এবং হরমোনের দিক থেকে ইনসুলিন। আর আর্দ্র বিশ্লেষণে যেগুলো হয় তার মধ্যে দেখো 3 রকম পার্ট পাই আমরা, হচ্ছে সরল প্রোটিন, ডেরাইভড প্রোটিন এবং কনজুগেটেড প্রোটিন। সরল প্রোটিনগুলো যেগুলো সরল আর্দ্র বিশ্লেষণের ফলে শুধু আলফা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে সেগুলো সরল প্রোটিন, যেমন ধরো ডিমের সাদা অংশ বা অ্যালবুমিন, কেরাটিন, এগুলো। ঠিক আছে? আর কনজুগেটেড প্রোটিন যেটা বলি শোনো, এখানে আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে একটা অপ্রোটিন অংশ উৎপন্ন হয়, যেটাকে আমরা দেখো প্রস্থেটিক অংশ বলি। ঠিক আছে? এটা মনে রাখবে, আর্দ্র বিশ্লেষণে একটা প্রস্থেটিক অংশ উৎপন্ন হয়। যেমন ধরো যদি আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, দেখো গ্লাইকোপ্রোটিনের ক্ষেত্রে একটা প্রস্থেটিক অংশ সুগার উৎপন্ন হয়, লাইপোপ্রোটিনের ক্ষেত্রে একটা প্রস্থেটিক অংশ লিপিড উৎপন্ন হয়, এরকম আরও আছে। ধরো নিউক্লিওপ্রোটিনের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়, ফসফোপ্রোটিনের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড অবশেষ উৎপন্ন হয়, এগুলো হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। আর ডেরাইভড বা যে প্রোটিনগুলো হয় সেটা হচ্ছে গিয়ে মনে করো অ্যাসিড, ক্ষার, এনজাইম দ্বারা সরল বা কনজুগেটেড প্রোটিনের যে অংশ আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় সেগুলো ডেরাইভড প্রোটিন বলে। যেমন ধরো আছে উদাহরণ হিসেবে প্রোটিওজ, পেপটোন, পলিপেপটাইড ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, দেখো এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রোটিনের গঠনাকৃতি বা স্ট্রাকচার অফ প্রোটিন। দেখো প্রোটিনের প্রধানত যেটা স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাই সেটা দেখো, প্রথমে দেখো যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা যে ছবিটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে প্রাইমারি গঠন। এবার দেখো এখানে কোনো প্রোটিনের অণুর অন্তর্ভুক্ত অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বিন্যাস সেটা দেখলে তোমরা বুঝতেই পারছো, এখানে যে প্রাইমারি গঠন যেটা হয় সেটার মধ্যে কোনো রকম পরিবর্তন হয় না, সেটার মধ্যে দেখো
এদের যে পেপটাইড বন্ধনগুলো সহ এই প্রোটিনের প্রাইমারি গঠনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরপর যেটা হয় প্রোটিনের সেকেন্ডারি গঠন। এই সেকেন্ডারি গঠনের মধ্যে প্রধানত যেটা আসে একটা হচ্ছে, দেখো এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছি আমি তোমাদের, এটাকে বলে আলফা হেলিক্স স্ট্রাকচার। দেখো এই যে আলফা হেলিক্স স্ট্রাকচার খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে আকারে যে বড় আর গ্রুপ যুক্ত হয়ে প্রোটিন শৃঙ্খল দক্ষিণ আবর্তিত আলফা হেলিক্স রূপে অবস্থান করছে। এই আর গ্রুপগুলো হেলিক্সের অক্ষ থেকে দূরে প্রসারিত থাকে এবং আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের সঙ্গে এইগুলো দেখো দেখো যুক্ত হয়ে 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 দেখো এই যে গঠনগুলো তৈরি করেছে, এবং এই গঠনের জন্য প্রোটিন শৃঙ্খল অনুশৃঙ্খল এরূপ এক ধরনের কনফরমেশন লাভ করছে। দেখো ছবিটা ভালো করে দেখো। এরপর তোমাদের যেটা দেখাচ্ছি দেখো, এটাকে বলা হচ্ছে বিটা প্লিটেড শীট কনফরমেশন। এই বিটা প্লিটেড শীটে খেয়ে দেখো আর গ্রুপগুলো দেখো আকারে মাঝারি হলেও প্রোটিন শৃঙ্খলগুলো একটু কুঞ্চিত হয়ে বিটা প্লিটেড শীট কনফরমেশন লাভ করে। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো আলফা কার্বনের সঙ্গে যুক্ত যে আর গ্রুপগুলো একই দিকে রয়েছে, খুব ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, এবং একাধিক শৃঙ্খল একইভাবে যুক্ত হচ্ছে পরপর। আর এই ধরনের বিটা প্লিটেড শীট সম্ভব হলে সমান্তরাল অসমান্তরাল বিভিন্ন রকম ধরনের দিকে এন প্রান্তগুলো অবস্থান করে, আবার অসমান্তরাল দিকে কখনো এন এবং সি প্রান্তগুলো অবস্থান করে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে প্রোটিনের টার্সিয়ারি গঠন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোটিনের টার্সিয়ারি গঠনের ছবি। ঠিক আছে, এটা সাধারণত দুরকম ধরনের হয়, দেখবে একটা তন্তুময় বা ফাইবারাস আর একটা বর্তুলাকার বা গ্লোবিউলার স্ট্রাকচারের হতে পারে। ঠিক আছে, তোমরা এখানে ছবিটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এরপর যেটা বলছি দেখো, এটা হচ্ছে প্রোটিনের কোয়াটার্নারি গঠন। খুব ভালো করে ছবিটা দেখো, এটা হচ্ছে প্রোটিনের কোয়াটার্নারি গঠন। এখানে কিছু জটিল প্রোটিন দুই বা ততোধিক পলিপেপটাইড অণু সমবায় গঠিত হয়। এখানে এদের সাব ইউনিটগুলোকে বলে প্রোটোমার, মনে থাকবে প্রোটোমার। আর এখানে খেয়াল করে দেখো যে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানেকার কিছু কিছু ক্ষেত্রে হিম গ্রুপ যেটা রয়েছে অংশটা, এই যে হিমোগ্লোবিনের গোলকের আকারে যে টেট্রামার রূপে সজ্জিত থাকে, এই টেট্রামারগুলো যেগুলো দেওয়া আছে প্রতিটি পলিপেপটাইডে একটা করে এই হিম গ্রুপ এখানে তার শৃঙ্খল প্রান্তে সেটাকে বহন করে থাকে। আচ্ছা এরপর দেখো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন। ডিনেচারেশন ব্যাপারটা কি, এটা মনে রাখতে হবে যে এই যে ইউভি রশ্মির সংস্পর্শে আসলে পিএইচের পরিবর্তন ঘটলে এই যে প্রোটিনের যে প্যাঁচগুলো বা ভাঁজগুলো সেগুলো খুলে যায়। এই বর্তুলাকার প্রোটিন যেগুলো জলে দ্রাব্য আর তন্তুময় প্রোটিন যা জলে অদ্রাব্য সেগুলো আলাদা করে তঞ্চিত হয়। তার ফলে যে ঘটনাটা ঘটে এটাকে বলে প্রোটিনের ডিনেচারেশন, আর এই প্রোটিনটাকে বলা হয় ডিনেচার্ড প্রোটিন। এবং সবচেয়ে শেষ যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রোটিনের কিছু জৈবিক ক্রিয়াকলাপ। দেখো আমি এখানে ডিটেলসটা লিখিনি আর। দেখো 1 নম্বর কাঠামো সৃষ্টিকারী পদার্থ হিসেবে কাজ করে, জানো নখ চুল উল শিং আমাদের চামড়া টেন্ডন সবেতেই প্রোটিন রয়েছে। ট্রান্সপোর্ট এজেন্ট হিসেবে কাজ করে, এরা প্রোটিনের বিভিন্ন অংশে অক্সিজেন ধাতু ফ্যাটি অ্যাসিড হরমোন ইত্যাদি পরিবহন করে। এনজাইম হিসেবে কাজ করে। বিপাকীয় নিয়ন্ত্রক, আমাদের যকৃৎ থেকে নিঃসৃত ইনসুলিন প্রোটিন কক্ষে যুক্ত হয়ে গ্লুকোজের স্তর নিয়ন্ত্রণ করে। আর এছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যান্টিবডি, এরা এখানে কাজ করে যে এই প্রোটিনগুলো শরীরের মধ্যে জীবাণু আক্রমণ প্রতিহত করতে সাহায্য করে, এবং যার ফলে যে এরা অ্যান্টিবডি নামক প্রোটিন প্রস্তুত তৈরি করে। ঠিক আছে, কারণ অ্যান্টিজেনের সাথে যাতে ওরা একটা বিক্রিয়া করতে পারে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে আমরা প্রোটিন চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে দিলাম। এরপর আমরা এনজাইম হরমোন ইত্যাদি অংশগুলো শুরু করব। ভালো থেকো সবাই।